সম্মানিত ভিউয়ার্স, ডোনাল্ড ট্রাম্প তার একটি পোস্টে, তার ট্রুথ সোশ্যাল মিডিয়া পোস্টে আরেকটি ম্যাপ দেখিয়েছে। সেই ম্যাপে হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখিয়েছে। হাস্যকর, এবং এই বিষয়গুলো নিয়ে সারা পৃথিবী মানুষ কিন্তু তামাশা করে। এর পরিপ্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অত্যন্ত মার্জিত এবং গঠনমূলক একটি উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে আমেরিকা মনে করেছিল ইরানকে ভেনেজুয়েলা, এবং আমেরিকান সৈন্য এসে ইরান দখল করবে এবং ইরানের অবস্থা হবে ভেনেজুয়েলার মতো। তা কিন্তু হয়নি। সুতরাং এটা আমেরিকাকে বুঝতে হবে যে তা হবার নয়। এবং মাসুদ পেজেশকিয়ান আরও বলেছেন যে এই ইরান যুদ্ধের ফলে আমেরিকা ইরানের উপর উপর্যুপরি আক্রমণের ফলে ইরান পূর্বের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়েছে। ইরানের জাতীয় ঐক্য সংহতি এবং ইরানের সামরিক সক্ষমতা পৃথিবীকে একেবারে অবাক করে দিয়েছে। তিনি কিন্তু ডাইরেক্ট এই কথাটি বলেননি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে পোস্টকৃত একটি ম্যাপে দেখিয়েছেন যে হরমুজ প্রণালী হলো আমেরিকার ভূখণ্ড, তার সুন্দর উত্তর দিয়েছেন। হরমুজ প্রণালী কখনোই আমেরিকা যে দখল করতে পারবে না, তারই ইঙ্গিত কিন্তু এই কথাটির মধ্যে রয়েছে। এটা কিন্তু স্পষ্ট। এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ খবর আছে, সেটি হলো এই: আমেরিকা শেষবারের মতো চেষ্টা করছে ইরানের সাথে একটি দফা বা চুক্তি বা অন্য কিছু করা বা সামরিক ব্যবস্থায় ইরানকে পরাজিত করা। সেটা সম্ভব হচ্ছে না, এবং ধীরে ধীরে এই অসম্ভব বিষয়টি প্রকট হয়ে উঠেছে। এবং ডোনাল্ড ট্রাম্প এখন আস্তে আস্তে সিদ্ধান্ত নিচ্ছে, অর্থাৎ আমেরিকান প্রশাসন সিদ্ধান্ত নিচ্ছে যে মধ্যপ্রাচ্যে আর তাদের সামরিক স্থাপনাগুলো রাখা যাচ্ছে না। ইতিমধ্যেই সেগুলো অত্যন্ত দুর্বল, জরাজীর্ণ হয়ে গেছে, এবং সেইগুলোকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে সেই সামরিক ঘাঁটি দিয়ে সারা পৃথিবী বা মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়াকে আর নিয়ন্ত্রণে রাখা যাবে না। ইতিমধ্যেই স্যান্ডকমের সদর দপ্তর ছিল কাতারে, এবং সেটা চেঞ্জ করে নিয়ে গেছে। আমরা যা শুনেছি প্রথম জর্দানে নিয়েও আমেরিকা স্বস্তি পাচ্ছে না। এখন দিয়াগো গার্সিয়াতে এটা টেম্পোরারি স্যান্ডকমের একটি সদর দপ্তর করেছে, যেটা ব্রিটিশ ঘাঁটি, কিন্তু আমেরিকান বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে সেখান থেকে সামরিক মহড়া পরিচালনা করে বা সামরিক অভিযান পরিচালনা করে। সেটা প্রায় 3.5 থেকে 4,000 মাইল দূরে অবস্থিত। সেই থেকে ইরানের উপরে কার্যকরী কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করা স্যান্ডকমের সম্ভব না। তাই স্যান্ডকমের যে সদর দপ্তর, যেটা পূর্বাঞ্চলীয় বা মধ্য এশিয়ার সদর দপ্তর, পূর্বাঞ্চলীয় বলবো না, মধ্য এশিয়ার সদর দপ্তরের সামরিক কর্মকর্তাদের পরামর্শেই এখন সিদ্ধান্ত হয়েছে যে মধ্যপ্রাচ্য থেকে আসলে আমেরিকার সামরিক স্থাপনা গুটিয়ে নিতে হবে। এর আর কোনো বিকল্প কোনো রাস্তা কিন্তু নাই। এর মধ্যে তুরস্ক একটি কাজ করেছে, এবং সেটা কতটুকুন পরিণতির পর্যায়ে যাবে আমি জানি না, বা এটা কোনো মিলিটারি অ্যাকশনে ভবিষ্যতে যাবে কিনা সেটাও জানি না। তুরস্ক সিরিয়াতে সৈন্য সমাবেশ করেছে এবং সামরিক সরঞ্জাম হাজির করেছে। তা তুরস্কের বক্তব্য হলো এটা যে সিরিয়ার মাটিতে অবস্থিত তুরস্কের সামরিক ঘাঁটিতে বিনা উস্কানিতে ইসরায়েল যেই এয়ার স্ট্রাইকিং করেছে, অর্থাৎ ইসরায়েলের এয়ার ডিফেন্স কঠিনভাবে সেখানে অভিযান চালিয়েছে, বোমা নিক্ষেপ করেছে, এবং তুরস্ক কিন্তু এই পর্যন্ত কোনো রিয়াকশন দেয়নি। তুরস্ক শুধু বলেছে ইন্টারপোলে ইয়েকে আসামি করেছে, নেতানিয়াহুকে, এবং আরও কিছু বিষয় আছে যে নেতানিয়াহু যে আরও হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলে ইন্টারপোলকে বলেছে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে। এটা একটা দুর্বল ব্যবস্থা। তুরস্ক কখনো সামরিক পদক্ষেপে এখন পর্যন্ত যায়নি। সেটা গত মঙ্গলবারে সেই এয়ার স্ট্রাইকিং হয়েছে, ইসরায়েলিরা করেছে সামরিক বিমান ঘাঁটিতে তুরস্কের। সবচেয়ে বড় কথা সেটা হলো এই: তুরস্ক একটা কোট করেছে
এই বিষয়টায় যে সামরিক সরঞ্জাম হাজির করা, সৈন্য সমাবেশ করা সিরিয়াতে বলেছে যে বিনা উস্কানিতে যেহেতু তুরস্কের বিমান ঘাঁটিতে ইসরায়েল আক্রমণ করেছে, তাহলে তুরস্কের অধিকার আছে তার নিরাপত্তা রক্ষা করার। এবং তুরস্ক বলেছে তুরস্কের নিরাপত্তার জন্যই সিরিয়াতে তারা অস্ত্রশস্ত্র এবং সৈন্য সমাবেশ করেছে। এটা কিন্তু এসকেলেশন বা সামরিক যে বা অস্থির অবস্থা, এটাকে ছড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে। এটা কিন্তু একটা এসকেলেশন অফ কনফ্লিক্ট, এসকেলেশন অফ দ্য টেনশন অফ কনফ্লিক্ট, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। অর্থাৎ সামরিক অস্থিরতা তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। ইসরায়েল হয়তো অল্প সময়ের মধ্যে আরেকটি অঘটন ঘটাতে পারে, তখন দেখা যাবে যে তুরস্কের রিয়াকশনটা কি। আমি আগেই বলেছি তুরস্কের লিমিটেশন আছে, কারণ তুরস্ক নেটোভুক্ত দেশ। নেটোভুক্ত দেশগুলোর অনুমোদন, বিশেষ করে আমেরিকার অনুমোদন ছাড়া তুরস্কের কিন্তু ইসরায়েলের উপরে সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপে যাওয়া বড়ই কঠিন। এখানে আরেকটি জিনিস বলেছে, তুরস্কের কথা আর ইসরায়েলের কথা যখন আসলো, এটা একটা রুশ সামরিক কমান্ডার, একজন অভিজ্ঞ কমান্ডার বলেছেন যে এই মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত নিয়ে একটা জিনিস ঘটবে, হয়তো ইসরায়েল রাষ্ট্রটির অস্তিত্ব হুমকির সম্মুখীন হতে পারে। এবং এর কারণ হতে পারে এই মধ্যপ্রাচ্যে যে সামরিক সংঘাত, অর্থাৎ আমেরিকা এবং ইরানের মধ্যে যে সামরিক সংঘাত তৈরি হলো, তার মাধ্যমে হয়তো ইসরায়েলি রাষ্ট্র নড়বড়ে অথবা ইসরায়েলি রাষ্ট্র দারুণ অস্তিত্বের সংকটে পড়তে পারে। এবং আরেকটা হলো এই যে ইউরোপীয় ইউনিয়নের কথা আসে সবসময়, এবং আমেরিকা কিন্তু মরিয়া হয়ে লাগছে সর্বশেষ পদক্ষেপ নিতে। সামরিক অবস্থায় পদক্ষেপ নিয়ে আমেরিকা এখন ক্লান্ত এবং বুঝতে পেরেছে যে ইরানকে কোনো রকম সামরিক হস্তক্ষেপ বা সামরিক পদক্ষেপ নিয়ে ইরানকে পদানত করা যাবে না। তাই সারা পৃথিবীকে ডাক দিয়েছে ইরানের উপরে একযোগে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা। প্রথমেই জর্জিয়া, ইউরোপের দেশ, বলেছে তারা ডোনাল্ড ট্রাম্পের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার আহ্বানে ইরানের উপর তারা কোনোদিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশগ্রহণ করবে না। পরিষ্কার হয়ে গেছে। সুতরাং যে বিষয়টি হলো, সেই বিষয়টি কিন্তু খুবই স্পষ্ট। সেটা হলো এই যে ট্রাম্প যতই কৌশল করুক, যতই হরমুজ প্রণালীকে বা ইরানের কোনো অংশকে, কৌশলগত অংশকে আমেরিকার ভূখণ্ড হিসাবে ম্যাপে দেখানোর চেষ্টা করুক, এগুলো হাস্যকর এবং স্থূল বিষয়। শুধু ইরান এগুলোকে পাত্তা না দিয়ে ইরান অত্যন্ত কূটনৈতিক সুলভ আচরণের মাধ্যমে তার জবাব দিচ্ছে। ধন্যবাদ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইরানের শীর্ষ নেতারা এই মুহূর্তে বেশ দুশ্চিন্তায় পড়ে গেছেন। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বক্তব্য হলো, আমাদের অবস্থান উপরে রয়েছে, আমরা যুদ্ধ জয় করে নিয়েছি, তাই এখন আমাদের সমঝোতা বা ডিল করা উচিত নয়। এই বক্তব্যের পর আমাদের মাথা ঘুরে গিয়েছিল যে এই ভাই সাহেব কি কথা বলছেন। এরপর ইরানে আপনাদের অত্যন্ত পছন্দের একজন শীর্ষ নেতা, যাকে আমরা সবাই পছন্দ করি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একটি সুন্দর কথা বলেছেন। রিপোর্ট প্রকাশিত হয়ে গেছে। রিপোর্টটি হলো, এই ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন, আমাদের সামরিক শক্তি বা সৈন্যের শক্তি যতই বেশি হোক না কেন, যদি আমাদের দেশের মানুষ ক্ষুধার্ত থাকে এবং আমাদের এখানে অর্থের লেনদেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জাতীয় উৎপাদন সম্ভব না হয়, তবে আমরা টিকতে পারবো না। আমরা টিকতে পারবো না। যুদ্ধে লড়াকু হিসেবে আমরা শান্তির গুরুত্ব সেই মানুষগুলোর চেয়ে অনেক বেশি বুঝি, যারা শুধু এই নিয়ে কথা বলে। যে ব্যক্তি লড়াই করেছে সেই একমাত্র শান্তির আসল মূল্য জানে। তিনি কথাটি ঠিকই বলেছেন, তবে তার এই কথাই এখন ভয় স্পষ্ট হয়ে উঠেছে যে আমেরিকা এবং পুরো বিশ্ব মিলে ইরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপের কথা বলছে, তাতে ইরান ভীত হয়ে পড়েছে। ভয়ে সে যে ব্যাকফুটে চলে গেছে, বিষয়টি এমন নয়। এ নেতারা যাই বলুন না কেন, তাতে বিশেষ কোনো ফারাক পড়ে না, কারণ শেষ পর্যন্ত আইআরজিসির সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং আইআরজিসির চূড়ান্ত সিদ্ধান্ত মুজতবা খামেনি নেবেন। এখন এই শীর্ষ কর্মকর্তাদের মানসিকতা ভিন্ন হতে পারে, কিন্তু খামেনি কি চান, মুজতবা খামেনির সিদ্ধান্ত কি হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর নিষেধাজ্ঞা জারির পর থেকেই সঙ্গে সঙ্গে ইরানের হাত পা যেন কেটে গেছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ইরান এখন চীনের ক্রেতাদের কাছে নিজেদের তেল অফার করতে পারছে না। তেল অফার করার কথা তো দূরে থাক, যখন সামনে থেকে ক্রেতারাই সরে দাঁড়িয়েছে, তখন একা ইরান আর কি বা বিক্রি করতে পারবে। ইরান জানিয়েছে যে আজকের দিনেও অনেক সন্ত্রাসী গোষ্ঠী আমাদের সীমান্ত পার হয়ে দেশের ভেতরে অস্ত্রসহ প্রবেশ করার চেষ্টা করছিল, তাই আমরা বহু সন্ত্রাসীকে হত্যা করেছি, অনেকে গ্রেফতার করা হয়েছে। ইতিহাসের এই প্রথমবার ইরান কোনো স্প্যানিশ কোম্পানিকে খনির লাইসেন্স দিয়েছে।
এবার পুরো জীবনের ইতিহাসে প্রথমবার ভাই স্পেনের একটি কোম্পানি ইরানে আসবে এবং মাইনিং করবে। এটি প্রথম কোনো বিদেশি কোম্পানি হবে যা ইরানে কাজ করবে। ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন, আমরা সর্বতোভাবে সমুদ্রপথ রক্ষা করতে প্রস্তুত, কোনোভাবেই কোনো ধরনের অনুপ্রবেশ ঘটতে দেব না, আমরা সতর্ক ও সাবধান আছি। আপনি যখন এই ভিডিওটি দেখছেন ততক্ষণে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফ্রান্সে পৌঁছে গেছেন। হ্যাঁ, তিনি ডিল ও চুক্তির জন্যই ফ্রান্সে পৌঁছেছেন। যখন থেকে তার এই বিশ্বাস জন্মেছে যে আমেরিকা তাকে আর বাঁচাতে পারবে না, তখন থেকে মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য আরব দেশগুলো আমেরিকার পাশাপাশি অন্যান্য মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করার প্রস্তুতি শুরু করেছে। এফবিআই সতর্কবার্তা জারি করেছে যে ইরানের পরিকল্পনা মুখে একরকম কিন্তু কাজের বেলায় অন্যরকম। এফবিআই বলছে, ইরান সতর্কবার্তা দিলেও ইরান আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে। কথাটি সত্য নাকি মিথ্যা সেটি ভিন্ন বিষয়, তবে ইরানও বেশ তেজি স্বভাবের। আমরা আমেরিকা থেকে দুটি এয়ারক্রাফট রিফুয়েলিং জাহাজ পেয়েছি। এই দেখুন, ছবিগুলো চলে এসেছে। এটি আমেরিকা থেকে কেনা হয়েছে এবং সঙ্গে সঙ্গে এটি সেনাদের বহরে সরাসরি যুক্ত করা হয়েছে। এদিকে ইরান ওমানকে সঙ্গে নিয়ে হরমুজ প্রণালী নিয়ে কথা বলেছে। হরমুজ ছাড়াও এ অঞ্চলের অন্যান্য সমস্যাগুলো নিয়েও ওমানের সাথে আলোচনা করেছে ইরান। ইরানের এক শীর্ষ কর্মকর্তা একটি বড় তথ্য প্রকাশ করেছেন। যুদ্ধের সময় আরব দেশগুলোতে যে হামলাগুলো চালানো হয়েছিল, ডান দিকে বা বাঁ দিকে মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি আরব এলাকায় যে সমস্ত হামলা হয়েছিল, সে হামলাগুলো আমরা চালাইনি। আমাদের কাছে রিপোর্ট ও প্রমাণ রয়েছে যে ওই হামলাগুলো আমেরিকা নিজেই করিয়েছিল, যাতে আরব দেশগুলোর সাথে আমাদের অর্থাৎ ইরানের সম্পর্ক খারাপ হয়ে যায়। আমেরিকার অন্যতম শীর্ষ সংবাদপত্র দ্য নিউ ইয়র্কের একটি প্রতিবেদনে দেখুন কি লেখা রয়েছে। 6 মাস ধরে যুদ্ধ চলছে। ডোনাল্ড ট্রাম্প আজও এই 6 মাস পরেও ইরানের কাছে পরাজিত, হেরে গেছেন। নিচে বিস্তারিত রিপোর্টে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন ছিল 2 সপ্তাহের মধ্যে আমরা ইরানকে ধ্বংস করে দেব, কিন্তু 6 মাস পার হয়ে গেছে। আমেরিকা সরকার, ডোনাল্ড ট্রাম্প সরকার ইরানের কাছে শোচনীয়ভাবে হেরে গেছে। আমেরিকার আরেকটি বিশাল সংবাদপত্র হলো দ্য ইন্টারসেপ্ট। এটি একটি খুব বড় ম্যাগাজিন। দেখুন এটিতে কি লিখেছে। মোসাদ ইরানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যে মোসাদ তাদের কোনো প্রজেক্টেই কখনো ব্যর্থ হয় না, তারা ইরানে এমনভাবে ব্যর্থ হয়েছে যে অপারেশন ব্যর্থ হওয়ার পর মোসাদের শীর্ষ নেতাদের ও শীর্ষ কমান্ডারদের বরখাস্ত করা হয়েছে। গতকাল ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠী হুতি বলেছিল যে আমরা সৌদি আরবের আজতানের অয়েল রিফাইনারিতে হামলা চালিয়েছি। আর আজ আমি স্যাটেলাইট ইমেজের প্রমাণ নিয়ে চলে এসেছি। এটি সৌদি আরবের জাহাজের অয়েল রিফাইনারি, যার উপরে ক্ষতির চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অন্যদিকে ইয়েমেনের সরকার হুতিদের বিরুদ্ধে যে আব্রাহাম ট্যাঙ্ক ব্যবহার করছে, হুতিরা ড্রোন দিয়ে ঠিক সেই আব্রাহাম ট্যাঙ্কের উপরই হামলা চালিয়েছে। অবশেষে আইআরজিসি মুখ খুলেছে এবং বলেছে সৌদি আরব ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রণ করতে পারবে না। ইয়েমেন সরকারের দাবি হলো, আমরা 24 ঘন্টার মধ্যে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে 81টি অপারেশন চালিয়েছে। এই ছবিটা দেখে নিন ভাই। ইয়েমেনের যে সরকার হুতিদের বিরোধী, তারা তাদের একটি ড্রোন বাহিনী প্রদর্শন করেছে, যারা ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে বিপজ্জনক অপারেশন চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল কি কখনো শোধরাবে? না, তারা কখনোই শোধরাতে পারে না। আমাদের সবারই এই বিষয়ে বিশ্বাস আছে। ইসরায়েল প্রতিদিনের মতো লেবাননের উপর আবারও বড় ধরনের হামলা চালিয়েছে। লেবাননের উপর হামলার দৃশ্য আপনাদের সামনে রয়েছে। هي غارة حربية هلا عم طايرة. ফিলিস্তিন কর্তৃক ঘোষণা করেছে যে ফিলিস্তিনের হেরবন এলাকায় 18 বছরের কম বয়সী এক নাবালক শিশু ইসরায়েলি দখলদারদের ও স্যাটেলাইটদের হামলায় নিহত হয়েছে, শহীদ হয়েছে। জাতিসংঘ মানে ইউএন জানিয়েছে গাজার 90%-এরও বেশি মানুষের, গাজার শিশু ও সাধারণ মানুষের শীতের কোনো পোশাক নেই, মাথা গোঁজার আশ্রয় নেই এবং শীতকাল চলে এসেছে। এটি ওয়েস্ট ব্যাংক এবং ফিলিস্তিনের প্রধান এলাকাগুলোর অন্তর্ভুক্ত একটি অঞ্চল, যার নাম দেওয়া হয়েছে E1। এটি বুঝে নিন, যদি এখানে ইসরায়েল দখল কায়েম করে তবে ফিলিস্তিনিদের জন্য 1 ইঞ্চি জমিও অবশিষ্ট থাকবে না এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কখনোই গঠিত হতে পারবে না। তাই এই E1 এলাকায় ইসরায়েল দখলদারি বা সেটেলমেন্ট স্থাপনের ঘোষণা দিয়েছে, যার উপর ক্ষোভে ফেটে পড়েছিল 3টি পশ্চিমা দেশ, আমেরিকা, জার্মানি ও ফ্রান্স। তারা নিন্দা জানিয়ে বলেছিল যে ইসরায়েল যদি এই কাজ করে তবে ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এরপর অমুসলিমরা কথা বলার পর এই আরব শাসকরা মুখ খুলেছে এবং বলেছে যে না, আমরা এর তীব্র নিন্দা জানাই। ইসরায়েলের এমন কাজ করা কখনোই উচিত নয়, করা উচিত নয়। আরবদের এই হলো বর্তমান পরিস্থিতি। তা সত্ত্বেও সাধারণ মুসলমানদের চোখে এই আরব শাসকরা এখনো কত যে কি। আসলে এমন কিছু নয় ভাই, আমাদের মাথায় এটাই গেঁথে আছে। অন্ধের মতো তাদের কাছে প্রচুর টাকা আছে,
এবং যার কাছে টাকা আছে সম্মানও তারই। গাজার ফ্রিডম ফ্লোটিলার ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেটিতে তুরস্ক এবং বিভিন্ন দেশ থেকে সমুদ্র জাহাজে চড়ে বিশেষজ্ঞ ডাক্তার, মানবাধিকার কর্মীরা ইসরায়েলের দিকে রওনা দিয়েছিলেন। কিন্তু ইসরায়েল পরবর্তীতে মাঝপথ থেকেই তাদের গ্রেফতার করেছিল। এরপর তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাদের উপর নির্যাতন চালানো হয়েছিল, মারধর করা হয়েছিল, নারীদের সাথে অসদাচরণ করা হয়েছিল। এই একই মামলায় তুরস্ক এবার নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শুধু তাই নয়, ইন্টারপোলের মাধ্যমে নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিসের দাবিও জানানো হচ্ছে, যাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নেতানিয়াহুকে গ্রেফতার করা সম্ভব হয়। এরপরে স্বাভাবিকভাবে নেতানিয়াহুর ক্ষোভে ফেটে পড়াটাই ছিল অবশ্যম্ভাবী। নেতানিয়াহু টুইট করে নিজের প্রচণ্ড ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন, এরদোয়ান একজন একনায়ক। এরদোয়ান ইহুদিদের ঘৃণা করে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করছেন, হামাসকে সমর্থন করেন, কুর্দিদের হত্যা করেছেন, সাইপ্রাস নিজে দখল করে রেখেছেন এরদোয়ান। নেতানিয়াহু একেবারে ক্ষেপে গেছেন, পুরোপুরি পাগল হয়ে গেছেন তিনি। এখন নেতানিয়াহুর এই বক্তব্যের পর তুরস্ক পাল্টা ক্ষেপে গেছে। তুরস্ক এর জবাবে একটি দীর্ঘ বিবৃতি জারি করে বলেছে, নেতানিয়াহু এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করেই চলেছেন, যাতে তিনি নিজের গদিতে টিকে থাকতে পারেন, এবং এই ধরনের বক্তব্য তিনি কেবল এজন্য দিচ্ছেন যাতে প্রধানমন্ত্রী পদে তিনি আঠার মতো আটকে থাকতে পারেন। পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি করা এবং গাজা ও ফিলিস্তিনের শিশু ও সাধারণ মানুষের উপর গণহত্যা চালানোর মূল হোতা কে, তা আজ সারা দুনিয়া জানে। পুরো অঞ্চলে এই ইসরায়েল কি করে বেড়াচ্ছে তা গোটা বিশ্বের জানা আছে। অন্যদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল আমাদের সুযোগ দিচ্ছে না যাতে আমরা নিজেদের সামলে নিতে পারি এবং আমাদের দেশটাকে পুনর্গঠন করতে পারি। সে তো সর্বত্র ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আমাদের আবার গড়তে দেবে কিসে? এরপর তিনি আরো বলেন, আমরা ইরানের সাথে আমাদের সম্পর্ক ঠিক করতে প্রস্তুত, শর্ত শুধু একটাই, ইরান যেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায়। এছাড়া তিনি সৌদি আরবের প্রতিও ইঙ্গিত করেছেন এবং স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা সৌদি আরবের মক্কা ডিফেন্স এগ্রিমেন্টে যোগ দিতে প্রস্তুত। ওদিকে ইসরায়েল যে কোনো মূল্যে তুরস্কের উপর হামলা চালিয়ে তাকে গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন যেহেতু তুরস্ক ন্যাটোর সদস্য, আর ন্যাটোর নীতি অনুযায়ী এর আর্টিকেল 5 এর নিয়ম হলো, যেমন ধরা যাক আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, আমাদের একটি গ্রুপ আছে। সেই গ্রুপের নিয়ম হলো, যদি গ্রুপের কোনো সদস্যের উপর বাইরে থেকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, তবে আমাদের তৈরি করা এই ন্যাটো জোটে আমরা সবাই ধরে নেব যে আক্রমণটি আসলে আমাদের সবার উপরেই হয়েছে। অর্থাৎ একজন সদস্যের উপর হামলা মানে আমাদের সবার উপরে হামলা। অর্থাৎ আমাদের সবার সমন্বয়ে একটি যৌথ বাহিনী গঠিত রয়েছে। আমাদের সেই বন্ধুরা মিলে যে বা যারা আমাদের বন্ধুর উপর হামলা করেছে, আমরা তাকে বা তাদেরকে আক্রমণ করব। একেই আর্টিকেল 5 বলা হয়। তো তুরস্ক হলো ন্যাটোর সমস্যা। এখন ইসরায়েল ভাবছিল যে আমরা এর সাথে কিভাবে লড়ব, কারণ আর্টিকেল 5 কার্যকর রয়েছে। তাহলে তো ন্যাটোর সব সদস্য দেশ মিলে আমাদের উপর চড়াও হবে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এর একটি উপায় বের করে নিয়েছেন। তারা বলেছে যে আমরা যদি তুরস্কের ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিতে চাই, তবে তা দিতেই পারি, আমাদের কাছে পথ খোলাও রয়েছে। আমরা এমন রাস্তা খুঁজে পেয়েছি যার মাধ্যমে আমরা আর্টিকেল 5 এর ঝামেলা থেকে বাঁচতে পারবো এবং কোনো দেশে মাঝপথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তো বন্ধুরা, মিডল ইস্ট রিপোর্টে ইরানের এই যে তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিলাম, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ঠিক এরকমই। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।